নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এ রাজ্যে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। মানে বিগত তৃণমূল সরকারে শাসকের আইন চলছিল, তা আইনের শাসনের নমুনা মানুষ দেখতে পাচ্ছিলেন। চারিদিকে ডিম টিম ছড়া হচ্ছিল তৃণমূলের লোকজনকে দেখে, তৃণমূলের নেতা কর্মী যারা আছেন। তো এরকম মুড়িমুড়কির মতো তৃণমূলের লোকজন অ্যারেস্ট হচ্ছিলেন। সব জায়গাতেই দুর্নীতির অভিযোগ, 2 বছর 5 বছর 6 বছর আগের পুরনো অভিযোগ দায়ের হলেই পুলিশ ধরে গ্রেপ্তার করছিল। অনেক প্রাক্তন বিধায়করাও গ্রেপ্তার হয়েছিলেন এবং 5-6 বছরের মামলা, সেগুলো দেখা গেছে সেই সব অভিযোগও গ্রেপ্তার টেপ্তার হচ্ছিল। তো এবার যে শুভেন্দু অধিকারী বলেই ফেললেন যে যেভাবে গ্রেপ্তার হচ্ছে, যেভাবে সমস্ত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছে, ব্রিগেডের মতো একটা জেল খুলতে হবে নাকি, মানে ব্রিগেড প্যারাগ্রাউন্ডটাকে জেল করে দিতে হবে, আর জেলে জায়গা হবে না। তো যাই হোক, শুভেন্দু অধিকারীর এই আইনের শাসনের ভয় হচ্ছে। অনেক বিধায়ক টিধায়ক তৃণমূলের সদ্য জেতা বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে চলে গেলেন বলে তৃণমূলের অভিযোগ, যে অ্যারেস্টের ভয় হচ্ছে, তারা চলে গেলেন। তো শুভেন্দু অধিকারীর আইনের শাসন মানুষ দেখছিল, কিন্তু হিঙ্গলগঞ্জে রেখা পাত্রের বিধায়ক বিজেপির, তার শাসন দেখলেন হচ্ছে সোমবার দিন সন্ধ্যেবেলা হিঙ্গলগঞ্জের মানুষ। তো আমি হচ্ছে সেই রেখা পাত্রের শাসন কেমন হয়েছে, সেই শাসনের নমুনাটা আপনাদের দেখাবো। এবং পাশাপাশি হচ্ছে শুভেন্দু অধিকারী গত শনিবার দিন বিধানসভায় একটি ডায়লগ দিয়েছিলেন। গত শুক্রবার যে ককরোচ জনতা পার্টি যে ডাকে মিছিল ছিল কলকাতায়, বামেরা সেই মিছিলে যোগদান করেছিল, সেই মিছিল থেকে সাংবাদিকদের নিগ্রহ করার অভিযোগ উঠেছিল, মারধর করার অভিযোগ উঠেছিল। সেই নিয়ে শনিবার দিন শুভেন্দু দিকে একটা ডায়লগ দিয়েছিলেন। তো সেই ডায়লগটা 3 দিনের মধ্যে চুপসে গেছে। সেই বিষয়ে আপনাদের সম্পর্কে ভিডিওতে আলোচনা করব, ভিডিওতে সেই সম্পর্কে। এবং তার আগে জানিয়ে রাখি, যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, তারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে একটু উৎসাহিত হব। আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে কি বলে, রেখা পাত্রের শাসন, হিঙ্গলগঞ্জে রেখা পাত্রের শাসন হচ্ছে কেমন, তার একটু নমুনা দেখুন। আমি ঘটনাটা বলছি। এটা হচ্ছে যে হিঙ্গলগঞ্জের যে পঞ্চায়েত সমিতি, যে সেই পঞ্চায়েত সমিতির সভাপতিকে হচ্ছে বেধড়ক হচ্ছে মারধর করা হয়েছে। সেটা হয়েছে যে গত 4 মেতে তৃণমূল হেরে যাওয়ার পরে হিঙ্গলগঞ্জে বিধায়ক হয়েছেন, জিতেছিলেন রেখা পাত্র বিজেপি প্রার্থী হিসাবে। তো তখন থেকে আপনারা জানেন রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা, যারা পঞ্চায়েত সদস্যরা, তারা এই ডিম খাওয়ার ভয়ে, মারধর খাওয়ার ভয়ে বিজেপির লোকজনের হাতে, এবং হয়তো পুলিশ প্রোটেকশন পাবেন না, এই জন্য হয়তো তারা পঞ্চায়েত অফিসে আসছেন না। পঞ্চায়েত সমিতিরও একই অবস্থা, আসছেন না অনেকেই ভয়ে। জেলা পরিষদের মেম্বাররা অনেকে ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন না, যে অফিসে আসছেন না। এই নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বারে বারে হুমকি দিচ্ছিলেন, যেরকম তারা আসছেন না, এগুলো করছেন, এগুলো ঠিক করছেন না, তারা অফিসে আসুন, হ্যান ত্যান। তো এই কারণে হচ্ছে সোমবার দিন সন্ধ্যেবেলা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের সভাপতি, যে তৃণমূলের শাহিদুল্লাহ গাজী, তিনি সোমবার দুপুরবেলা হচ্ছে বিডিও অফিসের সংলগ্ন যে পঞ্চায়েতের সমিতির যে অফিস, সেই পঞ্চায়েত সমিতির সভাপতির অফিসে তিনি গিয়েছিলেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে পঞ্চায়েত সমিতির অফিসে এসছেন শুনে হচ্ছে বিজেপির লোকজন সেখানে অফিস ঘিরে ধরে, এবং বারে বারে হচ্ছে অফিসের লোকজনকে তারা বলতে থাকে যে এই যে শাহিদুল গাজীকে তাদের বের করে দেওয়া হোক অফিস থেকে, তারপর তাদের ব্যবস্থা করবে। এবং রাত সঙ্গে সঙ্গে হচ্ছে, যেটা এখন বিভিন্ন জায়গায় হয়ে গেছে, যে এই লোকটা প্রচুর দুর্নীতি করেছে, প্রচুর তোলাবাজি করেছে, এই সমস্ত হচ্ছে মবের মধ্যে থেকে এটা তৈরি হয়ে যায়, এবং তাকে আর কি ডিম মারা বা যা করে ঘুষোঘুষি মারা, জুতো মারা, যা কিছু মারা, সব পরিকল্পনা সমস্ত তৈরি হয়ে যায়। তো এই যখন মব যখন এই তাকে ঘিরে রেখেছে অফিসটা, যে তাকে বেরোলে পেটানো হবে, সেই সময় বিকেল 4টে নাগাদ রেখাপাত্র সেখানে গিয়ে উপস্থিত হয়, এবং যথারীতি রেখাপাত্র বিজেপি সমর্থকদের বা কমন পিপল যদি কিছু থাকে, পাবলিক টাবলিক, তাদেরকে হচ্ছে আরো উস্কানি টুস্কানি দিতে থাকে বলে অভিযোগ, যে রেখাপাত্র আরো তাদেরকে উস্কানি দিয়েছেন, যে যাতে শাহিদুল্লাহ গাজীকে তার বন্দোবস্ত করা হয়, তাকে পালিশ করানো হয়। তো এইসবের পরে হচ্ছে যথারীতি পুলিশ এসছে। তা পুলিশ এসে ঢুকে যখন শাহিদুল্লাহ গাজীকে যখন বার করে নেওয়ার চেষ্টা করছে, তখন অফিসের ভিতর থেকেই মারধর শুরু হয়। এবং সেই মারধর প্রথমে ডিমের পরে হচ্ছে জুতোর পরে ঘুষি মারা, তারপরে রাস্তায় যেটা দেখা গেছে ছবি, যে তাকে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, সে খালি গায়ে, প্রবল তাকে মারধর করা হয়েছে।
প্রশাসনের সঙ্গে সহযোগিতা হয়। তো সেই মারধরের পরে হচ্ছে পুলিশ কোনো রকমে তাকে ছাড়িয়ে নিয়েছে, পুলিশের সামনে মারধর হয়েছে। মানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন, আমি কথা বলেছি যে পুলিশের কাছে কার্যত পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে সাইদুল্লাহ গাজীকে মারধর করেছে বিজেপি সমর্থকরা। এবং উস্কানিটা ছিল হচ্ছে রেখা পাত্র লোকজন সাইদুল্লাহ গাজীকে ভালো করে পালিশ করেছে, ডিম মারা, মুখে ঘুষি মারা, জুতো মারা, যত রকম ভাবে কিলচার ঘুষি দিয়ে হয়েছে। এবার পুলিশ তাকে নিয়ে হিঙ্গলগঞ্জ থানায় নিয়ে যায় এবং তারপরে এবার এই পাবলিকের কাছে আরো মারধর খেতে পারে এই বলে পুলিশ তাকে আটক করে যে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তিনি সেখানেই ভর্তি রয়েছেন। তার প্রচুর আঘাত লেগেছে। তো এখন অনেকেই বলছেন যে আসলে যে রেখা পাত্র যে কি বলে যে জিতেছে, বিধায়ক হয়েছেন, একটু ছাপ না রাখলে কি চলে? রেখা পাত্র তো একটু ছাপ রাখতে চেষ্টা করছেন, মন্ত্রী হননি অবশ্য। তো যে শুভেন্দু অধিকারী কি বলে অত্যন্ত প্রিয় রেখা পাত্র, যেটা দেখা গিয়েছিল যে লোকসভা ভোটের সময় শুভেন্দু অধিকারী তাকে ওখানকার নেত্রী মেরেছিলেন সন্দেশখালীতে। তো তারপরে শুভেন্দু অধিকারী তার মনোনয়ন জমাতে ছিলেন। অনেকেই বলতেন যে রেখা পাত্র রাজনৈতিক গুরু হয়ে গেছেন শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, রেখা পাত্র একটু হিঙ্গলগঞ্জে তার বিধানসভা এলাকাতে একটু তার শাসন চলবেন, এটা তো হতে পারে না। অনেকেই এরকম ধরনের কথাবার্তা বলছেন যে রেখা পাত্র তা একটু তাই, তিনি কেমন, তিনি একটুখানি তার স্যাম্পলটা দেখিয়ে দিলেন তৃণমূলের লোকজনকে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে রেখা একটু লাইটে আসতে চায়, কারণ বসিরহাটে হেরে যাওয়ার পরে তিনি বসিরহাট সন্দেশখালী ছেড়ে দিয়েছিলেন। বসিরহাট লোকসভা হারার পরে সন্দেশখালী ছেড়ে দিয়েছিলেন, যে নিউ টাউনে থাকতেন, মাঝে মধ্যে সেখানে যেতেন সন্দেশখালীতে কোনো রাজনৈতিক প্রোগ্রাম হলে। তারপর আবার বিধানসভা সময় বিজেপি টিকিট দেয়, সন্দেশখালীতে দাঁড়াতে পারেননি, রিজার্ভ সিট বলে, হিঙ্গলগঞ্জে দাঁড়িয়েছেন, বিধায়ক হয়েছেন। একটু বোধহয় তিনি তার কেমন হচ্ছে ওখানে দম আছে বা তিনি কি করতে পারেন সারা বোধহয় একটা নমুনা তিনি দেখিয়ে দিয়েছেন, তার শাসনের নমুনা। তো এ তো গেল যে রেখা পাত্রের শাসনের নমুনা। এবার আসি, আমি যেটা টাইটেল করেছি আজকে, যে সুপ্রিম কোর্টের নির্দেশে 3 দিনে চুপসে গেছে শুভেন্দু অধিকারীর ডায়লগ। কারণ হচ্ছে যে শুক্রবার দিন ককরোচ জনতা পার্টি বা বামেরা যারাই বলুন যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল হয়েছিল এবং ধর্মতলাতে এসে হচ্ছে সেই মিছিল থেকে কিছু লোকজন তারা যে সাংবাদিকদের আক্রমণ করে, যারা কর্মরত সাংবাদিক ছিলেন 6-7 জনকে আক্রমণ করেন, মারধর করা হয় বলে অভিযোগ, এবং হচ্ছে ক্যামেরাকে ড্যামেজ করা হয়েছে, এইসব করা হয়েছে। তো সেইটার পরে শুভেন্দু অধিকারী ওই দিনই যে হাসপাতালে দেখতে গিয়েছিলেন যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। সেখানে তিনি বলেছেন যে শুক্রবারীরা করেছে, মানে শুক্রবারে হচ্ছে কোন একটি সম্প্রদায়ের বিশেষ দিন, জুম্মাবার, তারা সেদিনকে নমাজ পড়েন, তা ওইটাকে ওই মুসলিম সমাজকে উল্লেখ করার জন্য শুক্রবারীরা করেছেন এবং সবার ব্যবস্থা হবে, তবে কেউ ছাড় পাবেন, এসব বললেন। শনিবার দিন বিধানসভাতে তিনি বললেন যে এই ব্যাপারে তিনি গুন্ডা দমন আইনে হচ্ছে এই যারা এই সাংবাদিকদের মারধর করেছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং তাদের হচ্ছে কি বলে 3 পুরুষ মনে রাখবে, তাদের যা সাজা হবে। শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন শুভেন্দু অধিকারীর কথা। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে, মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি,
যাদেরকে আমরা ছাড়বো না, আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। আপনারা শুনলেন যে যে তাদের কি ব্যবস্থা হবে যারা সাংবাদিকদের মেরেছেন। 7টা মামলা হয়েছে। তো যেটা হলো, শনিবার রাত থেকেই ধরপাকড় শুরু হয়ে যায়। পুলিশ টোটাল হচ্ছে 16 জনকে গ্রেপ্তার করে, ম্যাক্সিমামই মুসলিম যুবক এবং তার সঙ্গে 2-1 হিন্দু যুবকও গ্রেপ্তার হয়েছে। তো যাই হোক, তাদের পুলিশ হচ্ছে 7টা মামলায় হচ্ছে পুলিশ যে কোর্টে প্রোডাকশন করার পরে যে তাদেরকে কাস্টডিতে পেয়েছিল। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তাদের বিরুদ্ধে গুন্ডা অ্যাক্ট আনা হবে, মানে যে গুন্ডা অ্যাক্ট চালু হয়ে গেছে বলে তিনি দাবি করেছিলেন বিধানসভাতে দাঁড়িয়ে, কিন্তু আদপে হচ্ছে গুন্ডা অ্যাক্টটা চালু হয়নি। সেই কারণে অভিযুক্তদের বিরুদ্ধে, আমি পুলিশ থেকে যেটা খবর পেয়েছি, অভিযুক্ত বা কোর্টে যেটা প্লেস করা হয়েছে এফআইআর এ, তাতে হচ্ছে তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারাই করা হয়েছে। একটা ক্ষেত্রে পিডিপিপি অ্যাক্ট দিয়েছে, বোধহয় সম্ভবত ওই ক্যামেরা ভাঙা টাঙার কোনো ঘটনাতে ওটা পিডিপিপি অ্যাক্ট দিয়েছে। তো যে তাদের পুলিশ কাস্টডি ছিল 2 দিন ধরে, এবং হচ্ছে গুন্ডা অ্যাক্ট দেওয়া হয়নি। সেটার আরেকটি কারণ হচ্ছে সোমবার দিন এই গুন্ডা অ্যাক্ট নিয়ে এপিডিআর এর পক্ষ থেকে হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল গুন্ডা অ্যাক্টের বিরুদ্ধে। তো সেই মামলার শুনানিতে হচ্ছে জাস্টিসরা শোনেননি বিচারপতিরা। তারা বলেছেন যে মামলা নোটিফিকেশনই হয়নি সে মামলা নিয়ে আমরা কি শুনবো। কারণ আপনারা জানেন যে আইন হয়ে গেলেই, বিধানসভাতে বিল পাস হয়ে গেলেই আইন হয় না। বিধানসভা সেই বিল পাস হওয়ার পর সেটা রাজ্যপালের কাছে যায় এবং রাজ্যপাল সই করলে তবে সেটা আইনে পরিবর্তিত হয়, তারপরে সেটা রুল তৈরি হয়। যেটা রাষ্ট্রপতির দরকার সেটা রাষ্ট্রপতিকে সই করতে হয়, তারপরে আইন তৈরি হয়, সেই আইন হওয়ার পরে বিধি তৈরি হয়, সেই রুল তৈরি হওয়ার পরে তারপরে গেজেট নোটিফিকেশন হয়, তারপরে বিভিন্ন কোর্টে সেগুলো সার্কুলেট হয়, পুলিশ ডাইরেক্টরেটে সার্কুলেট হয়, তারপর সেটা কার্যকর হয়। এটাই নিয়ম। তা শুভেন্দু অধিকারী বোধহয় ভুলে গিয়েছেন যে মাঠে ময়দানে বক্তৃতা, বিধানসভাতে বক্তৃতা এক নয়। বিধানসভাতে তিনি বলে বসলেন যে গুন্ডা অ্যাক্ট দেওয়া হবে, কিন্তু গুন্ডা অ্যাক্টটা তো চালু হয়নি, তো দেয়নি ওই জন্য পুলিশ, তিনি জানতেন না, বলে দিয়েছেন। যাই হোক, এখন হচ্ছে মঙ্গলবার দিন তাদেরকে প্রোডাকশন করা হয়েছিল, জেল কাস্টডিতে হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট মঙ্গলবার দিনই চিফ জাস্টিসের বেঞ্চ হচ্ছে অর্ডার করেছে যে এই ছাত্র আন্দোলন নিয়ে বা সিজেপির যে আন্দোলন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবিতে, সেই নিয়ে দেশে এবং দিল্লিতে যতগুলো রাজ্যে এই আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার করে নিতে হবে। কারণ সিজেপিরও সরকারের কাছে একটা দাবি ছিল যে সমস্ত মামলা, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বেঞ্চ সেইটাকেই হচ্ছে আদেশ করেছে। 7টা রাজ্য আছে আমাদের, ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, কেরালা, 7টা রাজ্যে যতগুলো মামলা আছে সব মামলা প্রত্যাহার করতে হবে। তো সেই আদেশ সুপ্রিম কোর্ট দেওয়ার পরে মঙ্গলবার দিন যখন আদালতে এই 16 জন অভিযুক্তকে তোলা হয়েছিল কলকাতা, তখন বিচারক তাদের জেসি মানে জেল কাস্টডি দিল। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাদের বিচারককে বলেন যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে অর্ডার দিয়েছে যে এদেরকে হচ্ছে মুক্ত করতে হবে, এদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। তাই বিচারক প্রত্যেককে জামিন দিয়ে দেয় 500 টাকার বন্ডে। এবং যথারীতি যেটা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারীকে তার ডায়লগটা চুপসে গেছে এবং বিধানসভাতে গুন্ডা অ্যাক্ট নিয়ে বলেছেন, সেটাও কার্যকর হয়নি। যাই হোক, এখন শুভেন্দু অধিকারীর আইনের শাসন চলছে, এই আইনের শাসন যে সকলকেই মানতে হবে। তো এইটা হওয়ার পরে এখন অনেকেই বলছেন যে এত কিছু কি বলে লম্পঝম্প করে আলটিমেটলি তাদেরকে জামিন দিয়ে দেওয়া হলো এবং পরবর্তীকালে যে মামলা প্রত্যাহার করে নেওয়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট একটা জিনিস বলেছে যে যদি কারোর পুরনো কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, মানে কোনো তার বিরুদ্ধে মামলা থাকে বা অপরাধের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। সেক্ষেত্রে এই 16 জনের ক্ষেত্রে আমি যেটা শুনেছি 4 জনের বিরুদ্ধে পুরনো মামলা হয়েছিল, যে অপরাধের মামলা হয়েছিল। তাই সেই 4 জনের বিরুদ্ধে যাতে তদন্ত করতে পারে সেটার জন্য কোর্টে অ্যাপিল করেছে সরকার পক্ষের আইনজীবী বা পিপি। এখন দেখা যাক কোর্ট সেটাকে অ্যালাউ করে কিনা। যাই হোক, হচ্ছে গুন্ডা অ্যাক্টের নমুনা আপনারা জানলেন যে গুন্ডা অ্যাক্ট রাজ্যে চালু হয়নি এখনো।
আর হচ্ছে এই 3 পুরুষ যাদের মনে রাখবে শুভেন্দু অধিকারী এমন সাজা দেবেন, যে অনেকেই তাচ্ছিল্য করছে যে বিজেপি বা রাজ্য সরকার এখন বুঝতে পারছে না যে কতদিন ধরে এই যে মুখটা পোড়ার ঘটনা ঘটলো সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা তারা কত পুরুষ ধরে তারা মনে রাখবেন। যাই না এরপরে সুপ্রিম কোর্ট ফার্দার কি অর্ডার দেয়, আমাদের কলকাতার ব্যাংশাল কোর্ট তারা কি নির্দেশ দেয় এই অভিযুক্তদের সম্পর্কে, সে ব্যাপারে আমরা নজর রাখবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।